কাকে চাই? আগে বাড়ি ভাড়ার জন্য এসেছিলাম। মাফ করবেন, এখন কোনো ঘর খালি নেই। না, ভাগ্য দেবতা যেন কিছুতেই প্রসন্ন হচ্ছেন না। এতদিনের অক্লান্ত পরিশ্রমে অবশেষে একটা চাকরি জুটেছে ঠিকই, কিন্তু এই অচেনা শহরে মাথা গোঁজার একটুখানি ঠাঁই খুঁজে পাওয়াই এখন সবচেয়ে কঠিন হয়ে পড়েছে। যেসব ঘর মালিকের ঠিকানা নিয়ে এসেছিলাম প্রায় সব জায়গা দেখা হয়ে গেছে। ভাড়া থাকার মতো কোথাও খালি ঘর পেলাম না। বাধ্য হয়েই প্রশান্তদাকে ফোন করলাম। হ্যালো। হ্যাঁ প্রশান্তদা, আমি শুভ বলছি। হ্যাঁ শুভ, বল। থাকার জায়গা পেলি কোথাও? না গো, তোমার দেওয়া পুরো লিস্ট শেষ, কোথাও কোনো বাড়ি পেলাম না। বুঝেছি, এ সময় শহরে ভাড়া বাড়ি পাওয়া খুব কঠিন। একটা ঘর খালি আছে কিন্তু। কি হলো, চুপ করে গেলে? কিন্তু কি? এক কাজ কর, তুই আমার দোকানে চলে আয়, আমি তোকে ঠিকানা দিয়ে দিচ্ছি। ফোনেই? না না, ফোনে নয়, চলে আয়। আগে তোকে সবটা বলা দরকার। এ, ট্যাক্সি। প্রশান্তদার স্পোর্টস আইটেমের দোকানটা কলেজ স্ট্রিট চত্বরে। একসময় প্রায়ই আসতাম, খেলাধুলো ছাড়ার পর থেকে আর আসা হয় না। আমাকে দূর থেকে দেখতে পেয়ে প্রশান্তদা হাসি মুখে এগিয়ে এলো। আরে আয় আয়, চল ভিতরে ঘরে চল। কি হে, অনেকদিন তো আসছো, এই ঘরটা চিনতে পারছো? না মানে, আমি যদি খুব ভুল না করি এখানে তো একটা গোডাউন ঘর ছিল, কিন্তু সেটা তো এত ছোট ছিল। ঠিক ধরেছিস, সে ঘর আর নেই। পিছনে আরো বড় গোডাউন বানানো হয়েছে, আর মাঝে দেওয়াল তুলে এই ঘরটা বিশ্রাম ঘরের মতো। বয়স তো বাড়ছে, রেস্ট নেওয়ার তো একটা দরকার। কি বুঝলে? গোডাউনটা দেখে আসবি চ। এখন থাক দাদা, আগে আমার থাকার ব্যবস্থাটা করি, পরে একদিন না হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হোক। শোন তাহলে, লোকেশনটা তোর ফোনে আমি পাঠিয়ে দিয়েছি। বাড়িওয়ালার নাম রহমত কুরেশি। লোকেশনটা দেখে চলে যায়, হেঁটে গেলে এখান থেকে ওই 15 মিনিটের মতো লাগবে। উঠি তাহলে। আরে দাঁড়া দাঁড়া, এক্ষুনি উঠবে কোথায়? যে কারণে রেখেছিস সে কথাই তো বলা হলো না। কি কারণে? তুই নিতান্তই ঘর পাসনি, তাই তোকে এই অ্যাড্রেসটা দিলাম, নাহলে দিতাম না। কেন, ছোট ঘর বুঝি? না না, সেরকম নয়, ঘর মালিক অবাঙালি। না না না, তাতে আমার কোনো অসুবিধা নেই। আরে পুরোটা তো শোন। দোতলার বাড়ি, মোট 8টি ঘর আছে। নিচের ঘর কোনোদিনই ফাঁকা থাকে না, আবার উপরের ঘর কোনো ভাড়াটে এক সপ্তাহ বেশি থাকে না, মানে থাকতে পারে না। কেন? কেন সেটা কেউ জানে না। আমার তো মনে হয় কিছু গড়বড় আছে। সাবধানে থাকবি, যদি উল্টো পাল্টা কিছু চোখে পড়ে সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে দিবি, আর কোনো বিপদে পড়লে আমায় ফোন করবি। সে ঠিক আছে, ঘর পাবার যে আশা পেয়েছি এটাই অনেক, বাকি পরে দেখা যাবে। আসি তাহলে। আর একদিন এসে গোডাউনটা দেখে যাস কিন্তু। হ্যাঁ, আসবো একদিন সময় করে। প্রশান্ত তার পাঠানো লোকেশন ধরে একটি সরু গলির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এসে পড়লাম দোতলা একটি বাড়ির সামনে। বাড়ির সামনে এক মাঝবয়সী ভদ্রলোক চেয়ারে বসে আছেন। কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা রহমত কুরেশির বাড়ি কি এটা? जी हामिद अहमद कुरैशी। আসলে আমি একটা ভাড়া বাড়ি খুঁজছিলাম। बैठिए। नीचे तो घर खाली नहीं, ऊपर में रहते होगे। তাতে আমার কোনো অসুবিধা নেই, এখন একটা মাথা গোঁজার ঠাঁই দরকার। কবে থেকে আসবো? आज से ही থাকতে পারেন, अभी से। অনেক ধন্যবাদ। তাহলে আজ রাত্রে এখানেই থাকি, কাল ব্যাগপত্র নিয়ে আসবো। 1 मिनट रुकेन, আমি চাবিটা নিয়ে আসি। দেখেন, ঘর পছন্দ আছে কি না দেখে নিন। হ্যাঁ, ঘর ঠিক আছে, তো ভাড়া কত সেটা যদি বলতেন। किराया लिए टेंशन लेते होगे ना। सबसे कम किराए पे घर रहमत कुरैशी के यहाँ ही मिलता है। জেনে নেবেন। তবু যদি। আরে যা দিলে হয় দিবেন, वैसे ही घर खाली পড়ে থাকে। বাহ, ঘর পেয়েছি শুনে ভালো লাগলো। ঘর তো পেলাম, কিন্তু ভাড়া কত সেটা তো ভদ্রলোক বললেন না। ভাড়া নিয়ে চাপ নিতে হবে না, উনি কম দামেই ঘর ভাড়া দেন, কোনো অসুবিধা হবে না।
সন্ধ্যার সময় জরুরি একটা কাজে বালিগঞ্জ গিয়েছিলাম, ফিরতে অনেকটাই রাত হয়ে গেল। এ শুভ, সিঁড়ি দিয়ে উঠতে যাবো এমন সময় এক অপরিচিত কণ্ঠে আমার নাম শুনে পিছনে ঘুরে দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে আমার দিকে। ঠিক চিনতে পারলাম না। তুই এখানে এত রাতে? আহ, আপনাকে তো ঠিক চিনলাম না। আরে আমায় চিনতে পারলি না? আমি কৌশিক। কৌশিক? আরে তুই তো পুরো চেঞ্জ হয়ে গেছিস ভাই, কিভাবে চিনবো? কেমন আছিস বল? তুই এখানে কি করছিস? আরে আমি তো এখানে ভাড়া থাকি, ওই তো নিচের 2 নম্বর ঘরটা। কিন্তু তুই এখানে কেন? এই আমি আজ এসেছি, দোতলার ঘরটা ভাড়া নিয়েছি। দোতলার ঘরে থাকিস না, ওখানে থাকতে পারবি না, চলে যা। কি হয়েছে? দোতলা শুনে তুই এত ভয় পেয়ে গেলি কেন? দোতলার কোনো ঘরে কেউ থাকতে পারে না, আমরাও উঠি না। ওখানে 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 ভূত আছে। কি যাতা বলছিস? তুই অন্য কোথাও ঘর দেখে নে ভাই, এখানে থাকতে পারবি না। 2 দিনের বেশি কোনো ভাড়াটিয়া এখানে থাকতে পারেনি, সে কারণেই তো দোতলার সব ঘরগুলো ফাঁকা, আমরাও কেউ দোতলায় উঠি না। তুই আবার কবে থেকে এসব কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করলি? কি করব, নিজের চোখেই তো দেখেছি, নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও নিজের চোখে দেখি না হয়, এখন আসি, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। কৌশিকের কথায় তেমন গুরুত্ব দিলাম না। কলকাতা শহরে এরকম একটা ভাড়া বাড়ি সকলের ভাগ্যে জোটে না। পুরো দোতলা ফাঁকা, আর সেখানে আমি একাই, কোনো হই হট্টগোল নেই, বেশ নির্জন শান্ত পরিবেশ। সামনের বারান্দায় দাঁড়িয়ে শহরের রাতের দৃশ্য উপভোগ করছিলাম। ঠিক তখনই কানে এলো ক্ষীণ একটা আওয়াজ। একটু ভালোভাবে শুনে বুঝলাম নুপুরের শব্দ। ভাবলাম আশেপাশে কোনো বাড়ি থেকে আসছে হয়তো, কিন্তু একটু পরেই শব্দটা যেন ক্রমশ বাড়তে লাগলো। মনে হলো ঘরের ভিতর থেকেই আসছে, কিন্তু কিন্তু সেটা কিভাবে সম্ভব? তাড়াতাড়ি ভিতরে ঢুকে দেখলাম না, কেউ তো নেই। আর ঢোকার সঙ্গে সঙ্গে শব্দটাও যেন থেমে গেল। আসলে সেই সকাল থেকেই সবাই যেভাবে উপরতলার ঘরগুলো নিয়ে আমায় ভয় দেখাচ্ছে, তাতে এরকম ভুল শুনে ফেলা অস্বাভাবিক নয়। অনেক রাত হয়েছে, আর জেগে থাকা ঠিক হবে না। জেগে থাকলে না জানি আরো কত রকম শব্দ কানে আসবে। কে কে ওখানে? প্রচন্ড ভয় পেয়ে এক লাফে উঠে বসলাম। কোথায় কোথায়? না, কেউ নেই তো। চারপাশে মুখ ঘুরিয়ে দেখলাম, কাউকে দেখতে পেলাম না। হঠাৎ একটা ঝুলন্ত দুটি উপর থেকে নিচের দিকে নামতে লাগলো, আর আর তারপর যা দেখলাম, ভয়ে আমার সারা শরীর হিম হয়ে গেল। সেই দড়ির ফাঁসে ঝুলছে আস্ত একটা দেহ, বিশ্রী দেখতে তার মুখ। ধীরে ধীরে তার চোখ দুটো খুলে আমার দিকে তাকালো সে। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। চলে যা, চলে যা বলছি এখান থেকে। কে? চলে যা, যা বলছি, চলে যা এখান থেকে। কে? আমি? আমি কে? এই ঘর আমার, চলে যা এখান থেকে। এই ঘরে আমি ছাড়া আর কেউ থাকবে না, শুধু আমি। কাল সকালেই চলে যাব, আমার সামনে আসবেন না প্লিজ। কেন এসেছিস এখানে? কেন? আমাকে ছেড়ে দিন, আমি আপনার কোনো ক্ষতি করিনি। করেছিস, তোরা তোরা আমাকে বাঁচতে দিসনি। 7 বছর আগে তোরা তোরা সেই কলেজের ক্যান্টিনে আমাকে নিয়ে ছি, ঘৃণা হয় তোদের ওপরে।
তোরা পুরুষ জাতির নামে কলঙ্ক। ছেড়ে দিন প্লিজ। আপনার ভুল হচ্ছে আপনার কোথাও। আমি নই। ভুল হচ্ছে আমার। 7 বছর আগে আমি কলেজে পড়তাম না, আমি এবছরই কমপ্লিট করেছি। 7 বছর আগে 7 বছর আগে কলেজ ক্যান্টিন। আপনি কি তাহলে সেই সাবা পারভিন যার ঘটনা নিয়ে পুরো মিডিয়া তোলপাড় হয়েছিল? হ্যাঁ, আমি সেই সাবা পারভিন। সেই সময় পুরো শহর আমার পাশে ছিল। আমার বিচার চেয়ে পথে নেমেছিল গোটা শহর। হ্যাঁ, আমিও ছিলাম ওই মিছিলে। আমার বাবার সাথে এসেছিলাম শুধু আপনার জন্য জাস্টিস চাইতে। কিন্তু আমি বিচার পাইনি। তারপর আত্মহত্যা করেছিলাম। তবে ধন্যবাদ আপনার মতো সকল মানুষকে যারা আমার জন্য নেমেছিল রাস্তায়। ধন্যবাদ তাদেরকেও যারা আমার মতো অসহায় পীড়িত মহিলাদের পাশে দাঁড়ায়। আমি ভুল বুঝেছিলাম আপনাকে, ক্ষমা করবেন আমায়। আপনাদের মতো মানুষের জন্যই তো এই পৃথিবী এত সুন্দর এখনো। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। ওই নোংরা মানসিকতার জানোয়ারগুলো প্রত্যেকবারই। আমার বাড়ি ছিল পূর্ব মেদিনীপুরে। শহরে এসেছিলাম পড়াশোনা করতে। থাকার জন্য এই ঘরটা ভাড়া নিয়েছিলাম। এখন থেকে এই ঘর আপনার। আপনি ভাড়া থাকুন এখানে, আমি চলে যাচ্ছি এখান থেকে। শুধু একটাই অনুরোধ, কোনো মেয়েকে যেন একা অসহায় হয়ে লড়তে না হয়, আর আমার মতো ঘটনা যেন আর কারো জীবনে না ঘটে।